মাওলানা সাখাওয়াত হোসেনের কথা কি আপনাদের মনে আছে? সেই 1991 সালে যিনি জামাতের প্রভাবশালী একজন এমপি ছিলেন, এই মাওলানা সাখাওয়াত পরবর্তীতে জামাতের পিঠে ছুরি মেরে বিএনপিতে যোগ দিয়েছিলেন। এই কাহিনী নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই মাওলানা সাখাওয়াত হোসেনের সাথে বর্তমান সাতক্ষীরা 4 আসনের গাজী নজরুল ইসলামের কাহিনীর অনেকটাই মিল আছে। এই কাহিনী আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এর সাথে জামাত ইসলাম কত অসচেতন এবং তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির উদাসীনতার পরিমাণ কতটুকু, এইটুকু আপনাদের কাছে বুঝলে আপনারা বুঝতে পারবেন যে জামাত ইসলাম দেশ পরিচালনার দায়িত্ব পেলে কি অবস্থা হতো। আসেন আমরা আল্লাহর নামে শুরু করি। মাওলানা সাখাওয়াত হোসেন 1991 সালে জাতীয় সংসদে জামাতের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। যদিও তিনি জামাতের টিকিট নিয়েই সংসদে এসেছিলেন এবং ওই সময় বিএনপির সাথে জামাতের অ্যালাইনমেন্ট হয়েছিল। অ্যালাইনমেন্ট হওয়ার পরেও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির বিপক্ষে জামাত অবস্থান নিয়েছিল। আর ওই সময় বিএনপি মাওলানা সাখাওয়াত হোসেনকে কিনে নিয়েছিলেন। মাওলানা সাখাওয়াত কিন্তু ওই সময় জামাতের সবচেয়ে প্রভাবশালী একজন এমপি ছিলেন। তিনি যশোর 6 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে বিএনপির সাথে তার গোপন আঁতাতের মাধ্যমে জামাতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য তিনি বিএনপিকে পাচার করেছিলেন। আর এর পুরস্কার স্বরূপ বিএনপি তাকে তাদের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক বানিয়েছিলেন এবং 1996 সালে বিএনপির টিকিটে তিনি ধানের শীষ মার্কায় নির্বাচন করেছিলেন। ঠিক এই 2026 সালে এসে জামাতের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকজন সংসদ সদস্য, যিনি পরপর 3 বার সাতক্ষীরা থেকে এমপি হয়েছেন এবং তিনি অত্যন্ত বিচক্ষণ, দক্ষ পার্লামেন্টারিয়ান, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেই গাজী নজরুল ইসলাম, তাকেও এবার এমনভাবে অপদস্থ করা হয়েছে। অপদস্থ করার পরে জামাত ইসলাম তো তাকে দল থেকে বহিষ্কার করেছে। এখন তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য ইসিতে চিঠি লিখেছে, এটি আপনারা সবাই জানেন। মজার ব্যাপার হচ্ছে জামাত ইসলাম থেকে যখন তাকে বহিষ্কার করা হয়েছে এবং ইসির কাছে তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য চিঠি লেখা হয়েছে, তখন ইসি এবং বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে না, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল হবার কোনো সুযোগ নাই। কারণ কি? জামাত চাচ্ছে তার দলীয় একজন সংসদ সদস্যের পদ স্থগিত করতে, বাতিল করতে। বিএনপির এখানে কি স্বার্থ? বিএনপি কেন তাকে রেখে দিতে চাচ্ছে? এইখানেই ঘটনা, এইখানেই লুকিয়ে আছে আসল কাহিনী। আগেই বলেছি তিনি অত্যন্ত প্রভাবশালী একজন এমপি, পরপর 3 বার নির্বাচিত, বীর মুক্তিযোদ্ধা, দক্ষ পার্লামেন্টারিয়ান। বিএনপি এই গাজী নজরুল ইসলামকেও সম্ভবত কিনে নিয়েছে এবং তার সংসদ সদস্য পদ বাতিল না করার কারণে অচিরেই কিছুদিনের ভিতরেই দেখবেন এই গাজী নজরুল ইসলাম বিএনপিতে যোগদান করবেন। বিএনপি তাকে নিয়ে নেবে। আর বিএনপি নিয়ে নেবে বলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে দেখুন, তিনি বলেছেন যে না, তার এটি আরো তদন্ত করতে হবে, নৈতিক স্খলনের কারণে সংসদ সদস্য পদ বাতিল হবার কোনো সুযোগ নেই। তারা দল থেকে বহিষ্কার করেছে, এটি ভালো করেছে। তার মানে বুঝতে পেরেছেন, তাকে সংসদ সদস্য হিসেবে রেখে দেবার সমস্ত আয়োজন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ইসিও ঠিক একই দাবি করেছে, একই সুর দিয়েছে যে না, তার সংসদ সদস্য পদ যাবার কোনো সুযোগ নেই, কারণ 70 অনুচ্ছেদ এটা কাভার করে না। তার মানে মধ্য কথা, গাজী নজরুল ইসলাম জামাত ইসলাম ছেড়ে বিএনপিতে চলে যাচ্ছে মাওলানা সাখাওয়াত হোসেনের মতো। এখন আসুন আমরা জামাতের কয়েকটি উদাসীনতার বিষয়ে আপনাদেরকে একটু অবহিত করি। এই বিষয়গুলো জানার পরে আপনারা নিজেরাই বুঝবেন যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারা কতটুকু সফল হতো বা তাদের রাষ্ট্র পরিচালনায় কতটুকু প্রস্তুতি আছে, এটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আপনারা জানেন চট্টগ্রামের লোহাগাড়া আসন থেকে যিনি এমপি নির্বাচিত হয়েছেন, প্রবীণ রাজনীতিবিদ শাহজাহান চৌধুরী। এই শাহজাহান চৌধুরী গত কয়েকদিন আগে তাকে হত্যার একটি অডিও কল রেকর্ড ফাঁস হয়। এই অডিও কল রেকর্ড ফাঁস হবার পিছনে খুঁজতে 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 এই মর্মে দেখা গেছে যে 2 জন ব্যক্তি যখন কথোপকথন করছেন, তাকে পায়ে গুলি করার কথা বলছেন বা হত্যার পরিকল্পনা করছেন, অপর প্রান্তে যিনি রয়েছেন তিনি আর কেউ নন, স্বয়ং শাহজাহান চৌধুরীর দীর্ঘদিনের পিএস। বুঝতে পেরেছেন অবস্থা কোথায়? একটা রাজনৈতিক দলের নেতা, তিনি একজন সংসদ সদস্য, তার পিএস
তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাকে গুলি করে হত্যা করার জন্য বা তার পায়ে গুলি করার জন্য। কত বড় অ্যালার্মিং বিষয় আপনারা চিন্তা করতে পেরেছেন? তাহলে কাদেরকে তারা পিএস হিসেবে তার কাছে জায়গা দিয়েছে, কাদেরকে দিয়েছে আমি সেই বিষয়েও আসছি। আরেকজনের কথা একটু বলি, ব্যারিস্টার আরমান। ইনি কে? এই ব্যারিস্টার আরমান বর্তমান আমিরে জামায়াতের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা। এত বড় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যার কাছে আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তিনি যোগাযোগ করেন, তার ফোনে অনেক গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। সেই ব্যারিস্টার আরমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের একটা অনুষ্ঠানে গিয়ে, প্রদর্শনী অনুষ্ঠানে গিয়ে অপরিচিত একজন ব্যক্তির কাছে তার ওই গুরুত্বপূর্ণ ফোনটি তিনি দিয়ে দিলেন সেলফি তোলার জন্য বা ছবি তোলার জন্য। ব্যাস, সেই যুবক তার ফোন নিয়ে উধাও, নাই আর তাকে খুঁজে পাওয়া যায় নাই। তাহলে এত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির এত বড় একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস, সেটা তিনি আরেকজনের হাতে দিয়ে দিলেন এবং সেটি তিনি খুয়াইয়ে বসলেন। এইটা কি আপনাদের কাছে মনে হয় এটি শুধু শুধু একেবারে কাকতালীয় কোনো ঘটনা? না, এটি কাকতালীয় কোনো ঘটনা নয়। আরো একটু উদাহরণ দিলে পরে আপনারা আরো পরিষ্কার হয়ে যাবেন। এই যে গাজী নজরুল ইসলামের যে ভিডিওটা ভাইরাল করলো, এই ভাইরাল করেছে কে? তার ব্যক্তিগত গাড়ি চালক। ব্যক্তিগত গাড়ি চালক মানে কি? তার পিএস। তাহলে নজরুল ইসলামের পিএস তাকে ধরিয়ে দিলেন এবং তার ভিডিওগুলো ভাইরাল করলেন। এবং তাকে যখন ওই হোটেল রুমে বা ওই কক্ষে যারা চেক করছিলেন, যে যুবকটি টাকা গুনছিলেন, এটি শোনা যাচ্ছে ওই যুবক ডিজিএফআই এর একজন সদস্য। তার মানে আপনারা বুঝতে পেরেছেন কোন জায়গা দিয়ে কি হচ্ছে। এই গাড়ি চালক তার আপন মামা শ্বশুর, আত্মীয় স্বজন, তিনি তাকে ধরিয়ে দিলেন, তাকে এরকম একটা ডিজাস্টার করিয়ে দিলেন। আমরা স্বয়ং আমিরে জামাতের কথা বলতে পারি। আমিরে জামাতের পিএস তিনি কিছুদিন আগে কি করলেন? একেবারে শুরুতেই তিনি আমিরে জামাত বলেন নাই, অথচ তিনি সরকারের কাছে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর পদমর্যাদার একটা পদ তিনি নিয়ে, তো মহা এলাহি কাণ্ড ঘটে গেল। পরে তাকে এখান থেকে সরানো হলো। এই যে একের পর এক এই ঘটনাগুলো ঘটছে, এটি জামাত ইসলামের এত উদাসীনতার প্রমাণ বহন করে যে এই ঘটনাগুলোর মাধ্যমেই বোঝা যায় যে তারা নিজেরাই এখনো নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না বা সামলাতে পারছে না। তাহলে তাদের হাতে যদি দেশ যায়, তাহলে তারা এই দেশটাকে কিভাবে সামলাবে, কিভাবে মোকাবেলা করবে? সবশেষে আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শেষ করি। সেটি হচ্ছে, এই যে স্থানীয় নির্বাচন সামনে আসছে না, এখন জামাতের নেতাদের অন্যভাবে আর তাদের মোকাবেলা করা বিএনপির পক্ষে সম্ভব নয়। বিএনপি এটি বুঝতে পেরেছে যে যেহেতু তারা চাঁদাবাজি করে না, তারা দুর্নীতি করে না, তারা ভালো মানুষ, তারা ওয়েলফেয়ার রাজনীতি করছে, তারা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে, সুতরাং মানুষ তাদেরকে ভোট দেবেই। ভোটের রাজনীতিতে তাদেরকে পরাজিত করতে হলে বিএনপিকে ওই আওয়ামী লীগের মতো ভোট ডাকাতি করতে হবে। এছাড়া সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করে জামাতকে নির্বাচনে ঠকানো অসম্ভব প্রায়। এটি তারা বুঝতে পেরেছে। আর এইটা বুঝতে পেরেই আগামী স্থানীয় নির্বাচনের আগ পর্যন্ত আপনারা দেখবেন জামাতের যে সমস্ত গুরুত্বপূর্ণ নেতারা আছে, যারা এই স্থানীয় নির্বাচনগুলোতে নির্বাচন করবেন, লড়বেন, তাদেরকে এইভাবে তাদের এই যে স্ক্যান্ডাল ভাইরাল করে করে তাদেরকে জনগণের কাছে এত ঘৃণার পাত্র করবে, জনগণের কাছে তাদেরকে এত ফেলনা হিসাবে উপস্থাপন করবে, জনগণ তখন মন থেকেই চাইবে যে না, এরা তো আসলেই খারাপ, এদেরকে তো ভোট দেওয়া যাবে না। আরেকটা ঘটনা আপনারা দেখছেন, টেকনাফে একজন বড় দাড়ি এবং মাথায় টুপি পরা আল্লাহর ফেরেস্তার মতো গ্রেপ্তার হয়েছে। এই গ্রেপ্তার হওয়ার পরে ইনকিলাব পত্রিকা, চরমুনাইয়ের লোকেরা আর ইসলামী ব্যাংক থেকে যাদের চাকরি চলে গেছে, এই গ্রুপটা একে জামাতের উপজেলা আমির হিসেবে পরিচয় দিয়ে বলছে ইয়াবা সহ গ্রেপ্তার হয়েছে, 4,500 পিস ইয়াবা। অথচ দ্য ডিসেন্ট পত্রিকার একটি অনুসন্ধানে উঠে এসেছে যে না, আসলে তিনি জামাতের কেউ নন, তিনি মূলত উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। তাহলে বুঝতে পেরেছেন, মানে দাড়ি টুপি দেখলেই হইতে মৌলানা, এরকম একটা অবস্থা হয়ে গেছে। দাড়ি টুপি মানেই আকাম কুকামে যদি ধরা পড়ে, তাহলে ওইটা হচ্ছে জামাতের লোক। এরকম একটার পর একটা পর্যায়ক্রমে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ নেতাদের চরিত্র হনন করার মাধ্যমে
জনগণের কাছে তারা এই মেসেজ দেবে, এরা আসলে মূলত ভালো লোক নয়, এরা নিকৃষ্ট মানের লোক, এরা চরিত্রহীন, এদেরকে ভোট দেওয়া যাবে না। জনগণ তখন আস্তে আস্তে এদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। এই কিন্তু তাদের পরিকল্পনা। এখন সময় শেষ হয়ে যায় নাই। আরো একটা কথা না বলার লোভ সামলাতে পারছি না, সেটি হচ্ছে এই যে জামাতের যে এমপি গুলো আছে, এই এমপি গুলো এপিএস হিসেবে বা পিএস হিসেবে যাদেরকে নিয়োগ দিয়েছে, কাদের দিয়েছে জানেন? অধিকাংশই কারো ছেলে, কারো ভাই, আত্মীয় স্বজন। আসলে পিএস এর কাজ কি? এমপির চেয়ে পিএস এর কাজ কিন্তু বেশি। সচিবালয় থেকে ও তার এলাকার সমস্ত বরাদ্দটা বের করে আনা, কাজগুলো বের করে আনা, স্থানীয় রাজনীতিতে রাজনৈতিক টক্কর দেয়া, কূটনৈতিক চাল চালা, এগুলোই তো পিএস এর কাজ। তাহলে নিজের আত্মীয় স্বজন, অযোগ্য, অমেধাবীদেরকে যখন পিএস হিসেবে নিয়োগ দিচ্ছে, তখন স্থানীয় রাজনীতিতেও সে ধরা খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, প্রতিপক্ষের রাজনীতি মোকাবেলা করতে পারছে না, কারণ ওই মানের দক্ষতা সম্পন্ন লোক সে নিয়োগ দেয় নাই। আত্মীয়তাই করতে গিয়ে যাচ্ছে তাই মার্কা লোকজনের পিএস বানিয়েছে, যার কারণে কাজও বাগিয়ে আনতে পারছে না, জনগণের দোরগোড়ায় যেতে পারছে না, যথা সময়ে যথোপযুক্ত রাজনীতি করতে পারছে না, প্রতিপক্ষের রাজনীতির মোকাবেলা করতে পারছে না। এইরকম একটা অবস্থার ভিতরে একেবারে লেজে গবরে অবস্থা করে ফেলেছে। অথচ দরকার ছিল কি, বাংলাদেশের ছাত্র শিবিরের যে সমস্ত ছেলেরা বসে আছে, এদের ভিতরে অনেক দক্ষ কূটনীতিক আছে, দক্ষ রাজনীতিবিদ আছে, এদেরকে নিয়োগ দেয়া যেত না? আজ পর্যন্ত জামাত ইসলাম বিরোধী দলে বসার পরে একজন আন্তর্জাতিক মানের প্রেস সচিব পর্যন্ত নিয়োগ দিতে পারেনি। কেন নাই? বাংলাদেশে আন্তর্জাতিক মানের প্রেস সচিব নাই। খুঁজে বের করে এনে একজন আন্তর্জাতিক মানের প্রেস সচিব নিয়োগ দিলে জামাতের রাজনীতি অর্ধেক সামনে এগিয়ে যেত। কিন্তু এখানে তাদের নামগন্ধও নেই, তাদের খুঁজেও পাওয়া যাচ্ছে না। সুতরাং পরিশেষে কথা এটাই, সময় এখনো শেষ হয়ে যায় নাই। জামাত ইসলাম যদি এখনো তাদের শুভবুদ্ধির উদয় হয়, আমি যে কথাগুলো বললাম, আরো বড় বড় রাজনীতিবিদ আছে, তাদের সাথে পরামর্শ করে এই যে জায়গাগুলোর যে ল্যাপসেস রয়েছে, এই ল্যাপসেসটা বন্ধ করতে পারলে তাদের রাজনীতি সামনে আরো উত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। প্রিয় ভাই বোনেরা, এই পুরো বিষয়টা শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে? আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।